দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ বিরতির পর ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন। নির্দিষ্ট স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। এর আগে সোমবার থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। যাত্রীরা বলছেন, দীর্ঘ সময় পর বেসরকারি ট্রেনগুলো চলাচল শুরু করায় কিছুটা স্বস্তি এসেছে। আন্তনগর চলাচল শুরু করলে যাত্রীদের সুবিধা আগের মতো ফিরে আসবে বলে জানান তারা। এর আগে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের মুখে গত 18 জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে বন্ধ হয় ট্রেন চলাচল। তবে হাসিনা সরকারের কারফিউ জারির পর 19 জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ট্রেন চলাচল করতে অনেক সুবিধা, ট্রেন অনেকদিন পর চলেছে, অনেক ভালো লাগতেছে। শুনে বাসে তো জামজট থাকে, অনেক সময় লাগে। আমাদের অফিস করার জন্য ট্রেনই সবচেয়ে ভালো। ট্রেনের ব্যবস্থাপনা একটু, গাড়ির একটু মানে অপরিষ্কার আর কি, ভালো পজিশন করলে আরো ভালো হতো। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল রায়। বিপুল, দীর্ঘ বিরতির পর আজকে তো ট্রেন চলাচল শুরু হয়েছে, তো যাত্রীদের আসলে প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? আর ট্রেনগুলো কি নির্দিষ্ট স্টেশন থেকে নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে কিনা জানাবেন। আর এরই সাথে জানতে চাইবো যে কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা। হ্যাঁ মাহবুবা, আপনি যেমনটাই বলছেন, আসলে আজকে সকাল থেকে কিন্তু আজকে যে লোকাল ট্রেনগুলো রয়েছে সেগুলো চলাচল শুরু করা হয়েছে এবং আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি আজকে সকাল থেকে এবং সারাদিন পর্যন্ত প্রায় 8টি ট্রেন চলাচল করবে, অর্থাৎ যেগুলো এক্সপ্রেস, কমিউটার এবং লোকাল যেগুলো, সেগুলো আজকে চলাচল করা শুরু করা হয়েছে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, অর্থাৎ দীর্ঘদিন যে বিরতি ছিল, বিশেষ করে 18 জুলাই থেকে ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ ছিল এবং 19 জুলাই থেকে ট্রেন একেবারে বন্ধ ছিল। সেটা জানেন যে কোটা সংস্কার বিরোধী আন্দোলনের ফলে যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির কারণে কিন্তু ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং সেখান থেকে এখন বর্তমান সময়ে যে পরিস্থিতির উন্নতি হয়েছে, সেই ক্ষেত্রে ট্রেন চলাচলগুলো আগের মতো আবার স্বাভাবিক চালু করা শুরু করেছে। এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বেসরকারি প্রায় 8টি ট্রেন চলাচল শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রেন কিন্তু ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে তাদের গন্তব্যে পৌঁছে গেছে এবং বাকি ট্রেনগুলো বিভিন্ন গন্তব্য দিকে ঢাকায় পৌঁছাতে আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে ট্রেনটি রয়েছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, সেটা হচ্ছে তিতাস এক্সপ্রেস, অর্থাৎ এটি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ট্রেনটি চলাচল করবে এবং কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে যাবে। আমরা এখানকার যে যাত্রী তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছেন যে আসলে দীর্ঘদিন যে ভোগান্তি পোহাতে হয়েছে, অর্থাৎ অনেক দিন ধরে যে ট্রেন চলাচল বন্ধ ছিল, সেই সাথে রাস্তায় যে গাড়ি চলাচল করছিল সেগুলোতেও অনেকটা চাপ ছিল, কারণ ট্রাফিক পুলিশ না থাকার কারণে গাড়িতে অনেক যানজট সৃষ্টি হয়েছে রাস্তাঘাটে। সেখান থেকে একটা অনেকটাই মুক্তি পাচ্ছে আজকের এই সাধারণ মানুষ। তারা বলছেন যে আসলে যেভাবে এই প্রক্রিয়ার মধ্যে যদি সামনে যে আন্তনগর যে ট্রেনগুলো আছে, সরকারি যে ট্রেনগুলো আছে, বিভিন্ন গন্তব্যে অর্থাৎ যেগুলো দূরত্বের যে ট্রেনগুলো আছে, সেগুলো যদি চালু করা হয় তাহলে আরও অনেকটাই স্বস্তি ফিরে আসবে। আমরা এখানকার রেলওয়ে কর্তৃপক্ষ যারা ছিল তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে ধীরে ধীরে গতকালকে মালবাহী যে ট্রেনগুলো চালু করা হয়েছিল, সেই সাথে আজকে প্যাসেঞ্জার যে ট্রেনগুলো চালু করেছে এবং আগামী 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেনগুলোরও চলাচল করার জন্য নির্ধারিত সময় আছে এবং সার্বিক পরিস্থিতি সব কিছু ঠিকঠাক থাকলে 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেনগুলো চলাচল শুরু করবে। অর্থাৎ বলা যাচ্ছে যে আসলে সার্বিক যে পরিস্থিতি এখন সেখানে একটু অনেকটা উন্নতি হয়েছে এবং ট্রেন চলাচলের যে বিষয়গুলো সেগুলো এখন তারা আবার যাচাই বাছাই করে পুরোদমে কিন্তু এই ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে পারবে, এমনটা জানিয়েছেন আমাদেরকে। মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দাবি পূরণের আশ্বাস ও স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করে গতকাল থেকে কাজে যোগদান শুরু করেন পুলিশ সদস্যরা। রোববার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। একই সঙ্গে ঢাকার ট্রাফিক পুলিশরাও গতকাল থেকে বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্বে ফিরতে শুরু করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে তারা দায়িত্ব পালন করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনারও সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও আহত হন। পাশাপাশি দেশের 450টি থানায় হামলা করে দুর্বৃত্তরা। এরপর থেকে কর্মবিরতি পালন করছেন পুলিশ সদস্যরা। আমরা এই কাজে ফেরাতে সাধারণ মানুষ, এই ঢাকা নগরবাসী যেমন স্বস্তি বোধ করছে,
আমরাও পাশাপাশি তাদের সঙ্গে আমরাও স্বস্তি বোধ করছি। ধন্যবাদ জানাতে চাই যারা ছাত্র জনতাকে, যারা বাংলাদেশ সংস্কারের ডাক দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশ ট্রাফিক একটা গুরুত্বপূর্ণ পার্ট বাংলাদেশের জন্য, কারণ গাড়ির চাকা না গেলে অর্থনীতি ঘুরে না, আপনারা বুঝেন। তো সুতরাং আপনার যারা যে বিষয়ে অজ্ঞ তাদেরকে সেই দায়িত্বই দিতে হয়, পালন করতে হয়। দর্শক, এ বিষয়ে জানাতে কারণ বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনেক ট্রাফিক ব্যবস্থা ও পুলিশের দায়িত্বের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বাবু, আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 7 দিন পর গতকাল থেকে কিন্তু পুরোপুরি ট্রাফিক ব্যবস্থাপনায় যে রাজধানীতে ট্রাফিক সদস্যরা রয়েছেন তারা তাদের কাজে ফিরেছেন। এবং আমি যদি এখন দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি কারণ বাজার যে গুরুত্বপূর্ণ যে সিগন্যালটি রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখছেন সকাল থেকে কিন্তু পুলিশ সদস্যরা সড়কের শৃঙ্খলা ফেরাতে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং তারা নিত্যদিনের মতো এর আগেও যেমন কাজ করেছেন সেমনটি করছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি 7 দিন কিন্তু ওই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের বিভিন্ন স্থাপনা এবং পুলিশের থানা এবং ফাঁড়িতে হামলা হওয়ার পরে কিন্তু পুলিশের কর্মবিরতি যায় বা নিরাপত্তাহীনতা ভোগার কারণে তারা কাজে যোগ দিতে ভয় পাচ্ছিলেন। পরে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে কিন্তু তারা গতকাল থেকে ফুল দমে কিন্তু তাদের ট্রাফিকের শৃঙ্খলা ফেরানোর জন্য কাজে নামেন। এবং আজকেও আমরা কিন্তু এই কারণবাজার যে সিগন্যালটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও কাজ করছেন এবং পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি। তারা এই যে এখন কিভাবে কাজ করছেন, পুলিশের সদস্যরা জানিয়েছেন যে এই যে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিলেন এবং তারপরে তারা ট্রাফিকের যে সিগন্যালগুলো নিয়ন্ত্রণ করেছিলেন সেখান থেকে যদি গাড়ির যে চালকরা রয়েছেন তারা যদি সেই শিক্ষাটা নিয়ে যদি এখন এই গাড়ি চালান তাহলে যে ট্রাফিক সদস্যরা রয়েছেন তাদেরও কাজের একটা চাপ কমবে এবং সবারই ট্রাফিক যে আইনটা আছে তারাও মেনে চলতে পারবেন। এবং পুলিশ সদস্যরা বলছেন এখন কিন্তু সাধারণ যে মানুষজন আছে তারাও এই পুলিশ সদস্যদের সাধুবাদ জানাচ্ছে এবং তারাও কাজে সহযোগিতা করছে। এই ছিল আমার কাছে সড়ক থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। বরিশালের বিভিন্ন থানার কার্যক্রম শুরু হওয়ার পাশাপাশি সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা রাখায় কাজ করছে শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, থানার কার্যক্রম শুরু হয়েছে কিনা পুরোপুরি জানাবেন, আর শিক্ষার্থীরা আসলে ট্রাফিকের দায়িত্ব কিভাবে পালন করছে বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আসলে থানা পুলিশ পুনরূপে ফিরেছে আর মেট্রোপলিটন পুলিশ আজকে থেকে আমরা দেখেছি যে প্রায় মাঠ খালি, অর্থাৎ মাঠ বলতে যেটি বোঝানো হয়েছে যে শিক্ষার্থীরা একদমই কম আসতে শুরু করেছে। বিভিন্ন বিশেষ কিছু মোড়ে মোড়ে তারা আসতে শুরু করেছে। বাকি যেই মোড়গুলো সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ কাজ করছে, মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। আর জেলা শহরে যেগুলো রয়েছে সেখানে কিন্তু পুরোই ট্রাফিক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে চলে এসছে। তারপরেও যে তথ্যটি জানতে চেয়েছেন, ইতিমধ্যেই থানাগুলোতে কিন্তু এখন পর্যন্ত কার্যক্রম শুরু হলেও বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্য রয়েছে তারা কিন্তু এখনো পাহারায় রয়েছে। একটু দেখাতে চাই যে যে অবস্থাটি এই সড়ক, এটা হচ্ছে যে বরিশালের একদম প্রাণকেন্দ্র সদর রোডের জেলখানার মোড়। এখানে কিন্তু সবসময় ব্যস্ত থাকে যেহেতু এটা 4 রাস্তার একটি অবস্থান। ইতিমধ্যেই মাত্র কয়েকজন শিক্ষার্থীরা চলে এসছে, তারা পুলিশের সাথে সহযোগিতা করছে। তবে পুলিশ বলছেন যে তাদের সাথে আরো হয়তো বা 2-1 দিন সহযোগিতা করবে, যেহেতু সার্বিক পরিস্থিতিটা পুরোপুরি যে পর্যন্ত অনুকূলে না আসবে সেই পর্যন্ত ট্রাফিক পুলিশ বলছেন যে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য। যেহেতু এখনো বিভিন্ন মিছিল মিটিং চলছে বরিশালে প্রত্যক্ষ, তাই তারাও চাচ্ছেন তাদের পাশে ছাত্ররা থাকুক। আর এই ছাত্ররাও বলছেন যে যেহেতু তাদের ভার্সিটি বা কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে ফেলছে, সুতরাং তারা খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চায়। তাই সরকার আরো যত দ্রুত সময়ের মধ্যে আইন ব্যবস্থা অনুকূলে আনবে ততই তাদের আসলে ভালো হবে, এমনটাই তারা প্রত্যয় ব্যক্ত করছেন। অপরদিকে থানা পুলিশ যারা রয়েছে তারা গতকালকে থেকে কিন্তু, যেহেতু এখন সাধারণ ডায়েরি এবং মামলাগুলো সরাসরি ডিজিটাল পদ্ধতিতে হয়, অর্থাৎ অনলাইনে নেওয়া হয়, সুতরাং এ কারণে কিন্তু গতকালকে থেকে আমরা দেখেছি গতকালকে থেকে কিন্তু জিডিগুলো এবং যে মামলাগুলো সেগুলো অনলাইনে রেকর্ড করা হয়েছে এবং অভ্যন্তরীণ এবং বাহিরভাবে তারা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তো এই ছিল মাহবুবা আমার কাছে বরিশাল থেকে। ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আজ শপথ নেবেন ফারুকী আজম।
বেলা 11টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পড়াবেন। ফারুকী আজম যুক্তরাষ্ট্রে থাকায় গত 8 আগস্ট শপথ নিতে পারেননি। তিনি রবিবার রাতে দেশে ফিরেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সরকার গঠনের পর বাজারে কমেছে চাঁদাবাজ কিংবা সিন্ডিকেট। এতে কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমেছে সব সবজির দাম। ছাত্ররা বিভিন্ন খুচরা বাজারে তদারকি শুরু করায় সেখানেও মিলেছে সুফল। পাইকারি বাজারে পটল বিক্রি হচ্ছে 17 টাকা কেজি, যা দুদিন আগেও ছিল 40 টাকা। ঢেঁড়সের কেজি 60 থেকে নেমে বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে। কাঁচামরিচের দাম কমে 120 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে 30 টাকায়। আগের দাম ছিল 50 টাকার উপরে। কমেছে আলুর দামও। প্রতি কেজি আলু 70 থেকে কমে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছে সহকর্মী এয়ার বাদল এবং চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। প্রথমেই যাব বাদলের কাছে। বাদল, নিত্যপণ্যের দামের বিষয়ে বিক্রেতারা কি বলছেন আসলে, আর কারা কিভাবে চাঁদাবাজি করত, এখন আসলে সর্বশেষ অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। মাহবুবা, পট কিছুটা পরিবর্তন হয়েছে 5 আগস্টের পরে, যে কারণে বাজারে প্রভাব পড়েছে ইতিবাচক। কিছুটা দাম কমেছে অনেক পণ্যেরই, বিশেষ করে যে নিত্যপণ্যগুলো রয়েছে, যে সবজিগুলো রয়েছে, এগুলো মানুষের হাতের নাগালে এসেছে। আমরা যারা বিক্রি করছেন এবং যারা কিনছেন তাদের সাথে কথা বলছি, তো ক্রেতারা এই যে স্থিতি অবস্থা থাকার কারণে মোটামুটি তারা সন্তুষ্ট জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে বাজার যদি এরকম স্থিতি অবস্থা থাকে, যা আরেকটু নিয়ন্ত্রণে থাকে, কম হয়, তাহলে হয়তো তাদের জন্য সুবিধা হয়। একজন ব্যবসায়ীর কাছে একটু জানতে চাইবো, আজকে কোনটা আসলে কি দামে বিক্রি হচ্ছে, কোন সবজি? আজকে ভেন্ডি হলো 40 টাকা, পটল 40 টাকা, বেগুন 50 টাকা, পেঁপে 40 টাকা, চিচিঙ্গা 40 টাকা, ঝিঙ্গা 60 টাকা, ছড়া 70 টাকা, 60 টাকা। মালে মালে আবার পার্থক্য আছে, কেন ওটা 10 টাকা কম ভালোটা, আবার 10 টাকা নিয়মটা একটু 10 টাকা বেশি, বড় বেশি ভালো, এরকম আর কি। চিচিঙ্গা আজকে আপনার কেনা কত? চিচিঙ্গা কিনা আজকে আমার হলো 32 টাকা। 40 টাকা বিক্রি করছে। ধন্যবাদ আপনাকে। আমরা পাইকারি এই যে চিচিঙ্গা যেখানে এখানে শুনলাম, ঠিক তার উল্টা পাশেই পাইকারি একজন বিক্রেতা আছে, তার কাছে একটু জানতে চাইব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি, এই জায়গায় ছোট এই জায়গাটিতে যিনি বিক্রি করছেন, এখানে তাকে এই জায়গার ভাড়া হিসেবে 500 টাকা করে দিতে হতো। এখন সেই টাকাটা দেওয়া লাগছে না বলে তারা জানান। কত করে পাল্লা বিক্রি করছে? পাল্লা বালাটা হইলো 200, 180, নর্মালটা 120, 150, 160 এমনি। অর্থাৎ 20 টাকা থেকে শুরু করে 132 টাকা কেজি পর্যন্ত পড়ছে উনি পাইকারি যে দামে বিক্রি করছেন। খুচরা ব্যবসায়ীর সাথেও কথা বললাম, আর তারা ঠিক সেভাবেই আসলে এই দামগুলো নিচ্ছেন। এখন যে বাজারের পরিস্থিতি আমরা যেটি জেনেছি যে হিডেন যে চাঁদাবাজি সেটি আসলে রয়েছে, কিন্তু প্রকাশ্যে যে চাঁদাবাজি সেটি কমেছে, যে কারণে দামের এই কিছুটা প্রভাব পড়েছে ইতিবাচক। কিন্তু ব্যবসায়ীরা বলছেন এবং ক্রেতারা বলছেন গেল 5 আগস্টের পরে যেভাবে দাম কমেছিল ঠিক সেইভাবে ধীরে ধীরে দাম বাড়ছে। এই কারণ বাজারে প্রকাশ্যে 3 ধাপে চাঁদাবাজি হয়, তার মধ্যে হিডেন যে চাঁদাবাজি সেটি রয়েছে। ঢাকার বাইরে থেকে যে ট্রাকগুলো আসে, সেই ট্রাক যে জায়গাটিতে অবস্থান করে, এই প্রতিটি ট্রাকের সাইজ অনুযায়ী 1200 থেকে 1800 টাকা পর্যন্ত তাদেরকে ভাড়া দিতে হয়। এই ট্রাক থেকে মাল যে জায়গায় নামানো হয় সেই জায়গার একটা ভাড়া দিতে হয় ব্যবসায়ীদেরকে। এখন সেগুলো নেই, কিন্তু ট্রাক যে জায়গায় এসে মাল নামায়, আগে যারা এই জায়গা ভাড়া নিয়েছিলেন সেই ভাড়া এখনও ব্যবসায়ীদেরকে দিতে হয় এবং তার প্রভাব এখনও বাজারে রয়েছে। সাইফুল মাহমুদ রয়েছে চট্টগ্রামে, সাইফুলের কাছে জানতে চাইব চট্টগ্রামের বাজারের কি অবস্থা। সাইফুল,
জি বাদল, আপনাকে ধন্যবাদ। আমি যদি চট্টগ্রামের বাজারের কথা বলে থাকি, আসলে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কিন্তু চট্টগ্রামের বাজারগুলো কিন্তু পড়তে শুরু করেছে, কিন্তু এর আগে কিন্তু যে সবজিগুলো বিক্রি হতো 100 টাকায়, সেই সবজিগুলো এখন বিক্রি হতো 50 টাকাতে। যেমন আজকে সকালবেলা আমরা কথা বলেছিলাম পটলের বিষয়ে। পটল একসময় বিক্রি হয়েছিল পাইকারিতে 40 টাকা, সেই পটল বিক্রি হতে এখন কিন্তু 20 থেকে 22 টাকাতে বিক্রি হয়েছিল। টমেটো বিক্রি হয়েছিল 120 টাকা থেকে 130 টাকা, সেই টমেটো বিক্রি হচ্ছে এখন 70 থেকে 80 টাকাতে। কাঁকরোল বিক্রি হয়েছিল 120 টাকা, সেই কাঁকরোল বিক্রি হচ্ছে এখন 80 টাকাতে। এবং ফার্মের মুরগি বিক্রি হয়েছিল আসলে একসময় 180 টাকা 85 টাকা, সেই ফার্মের মুরগি এখন বিক্রি হচ্ছে 165 টাকা 70 টাকা। এবং কোথাও কোথাও কিন্তু আরও কম দামও পাওয়া যাচ্ছে, 150 টাকাতেও পাওয়া যাচ্ছে। এবং দেশি মুরগি জানালো আসলে একসময় বিক্রি হয়েছিল 600 টাকা, সেই মুরগি বিক্রি হচ্ছে এখন 500 টাকাতে। সোনালী মুরগি যেখানে 400, 450, 300 টাকা 350 টাকা বিক্রি হয়েছিল, সেই সোনালী মুরগি বিক্রি হচ্ছে এখন 300 টাকা থেকে 285 টাকা 80 টাকার মধ্যে। এবং সব ধরনের মাছের দামও এই মুহূর্তে কমেছে, যেহেতু ক্রেতারা জানিয়েছেন আসলে অনেকটা সবজির দাম কমেছে এবং আরও কমবে বলে ধারণা করা হচ্ছে। যদি গত 2-1 দিন যদি বৃষ্টি না হতো তাহলে সবজির দাম আরও বেশ কিছু কমতো। যারা ক্রেতা এবং বিক্রেতা আছে তারা অভিযোগ জানিয়েছেন। তবে বিক্রেতারা জানিয়েছেন আসলে পথে যে চাঁদাবাজি ছিল, সেই চাঁদাবাজি না থাকার কারণে কিন্তু পণ্যের দাম কমেছে। এবং ধারণা করা হচ্ছে যদি এই ব্যবস্থা চালু থাকে তাহলে কিন্তু আরও দাম কমতে পারে বলে তারা আশা করছেন। তবে যারা ক্রেতা আছে তারা জানিয়েছেন বাজার মনিটরিংয়ের দরকার আছে, যাতে এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য বাজার মনিটরিংয়ের দরকার আছে। এবং বিক্রেতারা জানিয়েছেন আসলে পথে কোথাও এই মুহূর্তে চাঁদাবাজি না থাকার কারণেই কিন্তু পণ্যের দাম কমতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে আরও কিছু কমবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 92 টাকা, যে পেঁয়াজ গত সপ্তাহে বিক্রি হয়েছিল 105 টাকা থেকে 110 টাকাতে। এবং আলু, চট্টগ্রামে আলু বিক্রি হচ্ছে এখন 50 থেকে 52 টাকার মধ্যে। বোঝা যাচ্ছে যে আসলে পথে চাঁদাবাজি না থাকার কারণেই কিন্তু সব কিছুর দাম কমতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে এই ব্যবস্থা যদি চালু থাকে তাহলে কিন্তু সবজির দাম আরও কমবে। মাহবুবা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ। অভাবের সংসারের হাল ধরার আগেই জীবন প্রদীপ নিভে গেছে স্কুল পড়ুয়া জুবাইদের। কাজের জন্য ঢাকায় আসা জুবাইদ কোটা সংস্কার আন্দোলন চলাকালে শনির আখড়ায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। সন্তান হারিয়ে অশ্রুসিক্ত বাবা মা চারদিকে যেন সন্তানের খোঁজ করছেন। কিশোরগঞ্জের ভৈরব থেকে আলামিন টিটুর তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বারবার মোবাইলের স্ক্রিনে সন্তানের ছবি দেখে কান্নায় ভেঙে পড়ছেন মা হোসনে আরা। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার শনির আখড়ায় পুলিশের গুলিতে নিহত হয় আদরের সন্তান জুবাইদ। অভাবের সংসারে পেট চালানোর যেখানে দায়, সেখানে সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় কাজের সন্ধানে ছুটে আসেন ঢাকায়। পরে শনির আখড়ার একটি ফার্নিচারের দোকানে কাজ শুরু করেন। কিন্তু সারা দেশ ছাত্র আন্দোলনে উত্তাল হলে নিজেকে আর আটকে রাখতে পারেননি 16 বছর বয়সী জুবাইদ। 4 আগস্ট ছাত্রদের মিছিলে পুলিশের গোলাগুলি হলে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। শোক নেমে আসে পরিবারে। টাকার অভাবে আমি পড়াইতে পারছি না, আর্থিক অবস্থা ছিল। ঢাকা বাড়াইছি কাজ শিখবার লাগা, কাজ প্রায় 6 মাস করছিল। নানা বাড়ির থাকে, ওরা 2 ভাই। বড় ছেলেটা কাজ করতো, সংসার চালাইতো। আন্দোলনে গেছিল, গুলিকায় মারা গেছে। শহীদদের লিস্ট করা হচ্ছে, সেখানে জুবাইরের নাম অন্তর্ভুক্ত করা হোক এবং তাদেরকে যে বীর শহীদের মর্যাদা দেওয়া হচ্ছে অন্যান্য শহীদদের, তাদের সাথে জুবাইরকে অন্তর্ভুক্ত করা হোক। ভৈরব উপজেলার গোকুলনগর গ্রামের জুবাইদের মৃত্যুর খবরে পরিবারের খোঁজ নিতে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম। আশ্বাস দেন পরিবারকে সহযোগিতা করার। তাদেরকে একটা অর্থনৈতিক সহযোগিতা করি, শুধু তাই নয়, প্রতি মাসে আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরিবারকে 5,000 টাকা করে দিব আমরা। শহীদ জুবাইদের স্মৃতি ধরে রাখতে সরকার কোনো উদ্যোগ নিবে প্রত্যাশা এলাকাবাসীর। ইমরুল কায়েস, আরটিভি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে জানায় হোয়াইট হাউস। পাশাপাশি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে কেবলই মিথ্যা বলেও অভিহিত করেছে ওয়াশিংটন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গেল রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ না দেওয়ায় ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে দেশটি ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা। পরের দিনই শেখ হাসিনা এ ধরনের বক্তব্য দেননি বলে জানান তার ছেলে সজীব অজের জয়।
লাভজনক হওয়ায় ঝালকাঠিতে জনপ্রিয় হয়ে উঠেছে লেবু চাষ। পেয়ারা আমরার পরে কান্দিবেড বা শর্টজান পদ্ধতিতে লেবু চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। এ পদ্ধতিতে প্রতিটি বাগান থেকে বছরে 2 বার ফলন পাওয়া যায়। স্থানীয় বাজার সহ সারা দেশে এই লেবুর ব্যাপক চাহিদা থাকায় দামও পাওয়া যায় ভালো। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের তথ্য ছবিতে জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। ঝালকাঠিতে সুগন্ধি কাগজি লেবু চাষ দিন দিন বাড়ছে। সদর উপজেলার ভীমরুলি, ১৭ কাঠি, কীর্তিপাশা, খাজুরা, বাউকাঠি, নবগ্রাম সহ 22টি গ্রামে কান্দিবেড বা সর্জন পদ্ধতিতে বাণিজ্যিকভাবে কাগজি জাতের লেবু চাষ করছেন প্রায় 2000 কৃষক। কৃষকরা জানান এই পদ্ধতিতে সিজনাল এবং 12 মাসি ছাড়াও সারা বছরই কম বেশি লেবুর ফলন পাওয়া যায়। ভিটামিন সি সমৃদ্ধ সুগন্ধি ঝালকাঠির কাগজি লেবু অন্য সব লেবুর চেয়ে বেশি সুস্বাদু। এখন লেবুর মৌসুম হওয়ায় উৎপাদন বেশি কিন্তু দাম কম। তবে মৌসুম শেষে এই লেবু চড়া দামে বিক্রি হয়। পিরিজপুর, বরিশালে কিছু কিছু অঞ্চলে এটি ফলন হয়। এই জায়গাটার লেবুটা হচ্ছে কাগজি লেবু। এটি মানে অন্য লেবুর চেয়ে অনেক সুস্বাদু। কাগজি লেবুটা খুবই জনপ্রিয় এবং এটা বিশেষ করে এর একটা সেন্ট, এর মানে স্বাদ, এটা অন্য কোনো প্রকার লেবুতে এটা পাওয়া যায় না। লেবু চাষ অত্যন্ত লাভজনক এবং একটা চাষ একসাথে করার দরকার হয় না। অন্য বাগানের ভিতরেও লেবু চাষ সম্ভব। 1 বিঘা জমিতে লেবু চাষ করতে খরচ হয় 50,000 টাকা। ফলন হওয়ার পর এই লেবু বিক্রি করে আয় হয় 2 থেকে 2.5 লাখ টাকা। 3 প্রকারের লেবু আছে, কলম্বো লেবু আছে, কাগতি লেবু আছে, এলাচি লেবু আছে। তারপরে আমি বছরে 2টা ফসল পাই, একটা 12 মাসিক, একটা কালেরটায় ধরেন 70-80,000 টাকা হয়। কাগজে লেবু, এই লেবুটার ব্যাপক চাহিদা রয়েছে। এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা লেবু কেনার উদ্দেশ্যে আমাদের এলাকায় এসে থাকেন। লেবু চাষ সম্প্রসারণে কৃষকদেরকে নানা পরামর্শ প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এই লেবু চাষ করে কিন্তু কৃষকরা কিন্তু খুবই লাভবান হচ্ছে এবং এর কিন্তু বাজার মূল্য ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিতভাবে কিন্তু কৃষকদেরকে লেবু চাষের পদ্ধতি, ব্যবস্থাপনা এবং লেবু চাষে কিন্তু উৎসাহিত করছে। ঝালকাঠিতে চলতি মৌসুমে 92 হেক্টর জমিতে লেবু চাষ হয়েছে, যা থেকে 8 মেট্রিক টন লেবু উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান সিনথি, আরটিভি। হঠাৎ করে সাগরে ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরা পড়ায় হাসি ফুটছে বরগুনার পাথরঘাটার জেলেদের মুখে। ক্রেতা বিক্রেতাদের সমাগমে সরগরম এখানকার মৎস্য অবতরণ কেন্দ্র। তবে সাগরের নিম্নচাপ থাকায় কিছুটা বিপাকে পড়তে হচ্ছে জেলেদের। বরগুনার পাথরঘাটা সংবাদদাতা তাহিদুল ইসলাম শুভর তথ্য ছবিতে জানাচ্ছেন জুবায়ের রাজিন। চলতি মৌসুমে বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে জেলেদের জালে ধরা পড়েনি পর্যাপ্ত ইলিশ। সে খরা কাটিয়ে কয়েকদিন ধরে বিপুল পরিমাণ মাছ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। সাগরে জেলেদের জালে মিলছে ইলিশ সহ সামুদ্রিক মাছ। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে চাহিদা মতো মাছ শিকার ব্যাহত হচ্ছে। নদীতে মাছ আছে, মাছ ধরতে পারলে মাছ পাইবে, শুধু আবহাওয়া খারাপের কারণে মাছ ধরতে পারতেছি না। কয়েকদিনে আমরা ভালো সুফল পাইছি, কিন্তু যদি ওই ভারতের বোটটা না ঢুকতে তাহলে আমাদের মাছ আরো অনেক বাড়তি। সাগরে প্রচুর রোলিং টিকা যাচ্ছে না, যার কারণে সব বোট উঠে আসছে, আমরা উঠে আসছি। যথেষ্ট পরিমাণ মাছ আছে, কিন্তু মানুষ যাইয়া নদীতে ভোগ পাইতেছে না, আবহাওয়া খুবই খারাপ। সাগরে মাছ মিলায় পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র এখন কেনা বেচায় জমজমাট। দাম নিয়েও খুশি জেলেরা। আবহাওয়া অনুকূলে থাকলে মাছের পরিমাণ আরো বাড়বে বলে মনে করেন কর্মকর্তারা। মাছ ধরতে গিয়ে তারা প্রায়শই বৈরী আবহাওয়ার সম্মুখীন হয়। আশা করি খুব শীঘ্রই বৈরী আবহাওয়া কেটে গেলে তারা মাছ ধরবে। এভাবে মাছ পাওয়া গেলে জেলেরা লাভবান হওয়ার পাশাপাশি রাজস্ব আদায় বাড়বে বলেও মনে করেন মৎস্য কর্মকর্তা ও জেলেরা। জুবায়ের রাজিন, আরটিভি। আন্তর্জাতিক সংবাদ। দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসার কারণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার অজনপ্রিয়তা প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে পারে। প্রতিনিধি পরিষদ ও সিনেটের জ্যেষ্ঠ ডেমোক্র্যাটদের এমন আশঙ্কার কারণে দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। জুলাইয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এই প্রথম এ নিয়ে সিবিএস নিউজের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বললেন বাইডেন। সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার নির্বাচিত হলে আমেরিকার নিরাপত্তা প্রকৃত অর্থেই হুমকির মুখে
পড়বে বলেও মন্তব্য করেন বাইডেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইলন মাস্ককে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার বাধাগ্রস্ত হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। একে ভয়াবহ সাইবার আক্রমণ হিসেবে মন্তব্য করেছেন মাস্ক। খেলার খবর, ক্রিকেট। জাতীয় দলের ক্রিকেটাররা রাজনীতিতে জড়ালে তা দেশের ক্রিকেটের জন্য ক্ষতির বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দুপুরে বিসিবিতে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সাকিবের দলভুক্ত হওয়ার কারণ নিয়েও কথা বলেন। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে চলতি মাসের 21 তারিখ থেকে। এ দলের সাথে আগেই পাকিস্তান গেছেন মুমিনুল মুশফিকরা। সিরিজে অংশ নিতে জাতীয় দলের বাকি ক্রিকেটাররা সোমবার দুপুরে ঢাকা ছাড়েন। দীর্ঘদিন পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। এই সিরিজ দিয়ে বাংলাদেশের পারফরম্যান্সেও পরিবর্তনের আশা এই পেসারের। এই মুহূর্তে সবকিছু চেঞ্জ হচ্ছে যাতে আমাদের পারফরম্যান্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারে। এদিকে রোববার দল ঘোষণা করলেও প্রধান নির্বাচক সাংবাদিকদের মুখোমুখি হন একদিন পর। জানান সাকিবের অন্তর্ভুক্তি তার যোগ্যতা বলেই। চলতি বছর হতে যাওয়া 8টি টেস্টের সবকটিতেই সাকিবের খেলার ইচ্ছার কথাও জানান প্রধান নির্বাচক। সেই সাথে অনুশীলনে নিয়মিত থাকবেন বলেও নিশ্চয়তা দিয়েছেন এই অলরাউন্ডার। 8টা টেস্ট ম্যাচ হবে আপ টু যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে, সবগুলোতে তিনি অ্যাভেলেবল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন। প্রধান নির্বাচক কথা বলেন ক্রিকেটারদের রাজনীতি নিয়েও। তিনি মনে করেন রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হয় দেশের ক্রিকেট। বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। সংবাদ সম্মেলনে কথা উঠে তামিমের ফেরা নিয়েও। খুব দ্রুতই আবারও জাতীয় দলে এই ওপেনারের ফেরার সম্ভাবনা নিয়ে গাজী আশরাফ হোসেন লিপুর কথায় ইঙ্গিত পাওয়া যায়। নাজমুস সাকিব, RTV, ঢাকা। সকালে সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241441 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নে সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।